আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত থেকে উত্তপ্ততর হচ্ছে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অত্যন্ত চিন্তিত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কালকে এসেই রাতারাতি ট্রাই সার্ভিস মানে নৌ, বিমান এবং পদাতিক বাহিনীর 3 প্রধান এবং সিডিএস আর আমাদের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তাদের সঙ্গে রাত্রিবেলায় বৈঠকে বসেন, পুরোটা পর্যালোচনা করেন। ওদিকে অজিত দোভাল বসেন, বিএসএফ, এনআইএ, র এদের সঙ্গে কথাবার্তা বলেন। শেষে যা ঠিক হয়, আপাতত সমস্ত রকমের ভিসা সেন্টারগুলোকে অনির্দিষ্টকালের জন্য পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দাও। আর প্রতিনিয়ত বিদেশ মন্ত্রক এখন যতগুলো আমাদের বাংলাদেশে যত হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশন রয়েছে সেগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। আর এদিকে বর্ডারে 12টা আমাদের হেলিকপ্টার রেডি রাখা হয়েছে উইথ কমান্ডো বলে তাদের হাতে রয়েছে ব্যারেট M82, যা পৃথিবীর সব থেকে ধ্বংসাত্মক গান বলা যায়, যার শুটিং ক্ষমতা প্রতি সেকেন্ডে 272টা গুলি। এই কমান্ডো রেডি করা হয়েছে। যদি বিন্দুমাত্র যদি প্রাণের আশঙ্কা দেখা দেয়, এই আমাদের কূটনৈতিক ব্যক্তি যারা রয়েছে, যারা হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশনে রয়েছে বিভিন্ন জেলায়, তাদের ওখানে উড়ে গিয়ে কমান্ডো বাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। সেক্ষেত্রে কমান্ডোদের ওই গান দেওয়া হয়েছে, এই M82 ব্যারেট M82, এটা হচ্ছে আমেরিকান গান। এবং আমি যেটা বললাম, সেকেন্ডে 272টা গুলি বেরোয়। সেক্ষেত্রে কমান্ডো যাচ্ছে কত আমি বলতে পারবো না। কমান্ডো নেমে গুলি চালিয়ে সামনে যারা থাকবে নিকেশ করে দিয়ে বাকিদের হেলিকপ্টারে তুলে নিয়ে বেরিয়ে চলে আসবে। তারপরের আন্দাজ তো আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এদিকে খবরাখবর যা যা নেওয়ার সেগুলো নিচ্ছেন আমাদের অজিত দোভাল। গোয়েন্দা সূত্র থেকে কি কি খবর পাওয়া যাচ্ছে না যাচ্ছে, কি কি ফুটেজ পাওয়া যাচ্ছে, ফুটেজগুলো সমাজ মাধ্যমে যেগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এখন আমি যে খবরটা এখন যখন করছি তখন বাজে আপনার 4:10 আমাদের ভারতীয় সময়। 4:10 অব্দি আমি যা জানলাম, শাহবাগ মোড়ে, আমি তো লেটে দেখছি, তার আগে হয়তো অনেক কিছু হয়ে গেছে। শাহবাগ মোড়ে আমি যা দেখেছি, শাহবাগ মোড়ে এখন প্রচন্ড কি বলে ক্ষোভ বিক্ষোভ জমা হয়েছে এবং প্রচুর মানুষ ওখানে জমায়েত হয়ে তারা এবার প্ল্যান করছে সম্ভবত ঢাকা হাই কমিশনের দিকে যেতে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, 2 মিনিটের একটা ভিডিও করেছিলাম, যে ঢাকা হাই কমিশনের ভেতরে, ভারতীয় হাই কমিশনের ভেতরে, ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের ভেতরে যদি ঢোকার চেষ্টা করেন এবং কাউকে নিগ্রহের চেষ্টা করেন, একটা যদি পাথরও মারেন, তাহলে ধরে নেওয়া হবে আপনি ভারতকে আক্রমণ করেছেন। কারণ ওই যে জমি খণ্ডটা, ওটা বাংলাদেশের বুকে হলো, ওই জমি খণ্ডটা কিন্তু ভারতবর্ষের। তাহলে ভারতবর্ষের জমি খণ্ডে একটা ঢিলও যদি আপনি মারেন, তাহলে ধরে নেওয়া হবে সেই ঢিলটি এসে ওটা ভারতবর্ষ নয়াদিল্লিতে পড়েছে। সুতরাং সেখানে যা কিছু হবে তার জন্য দায়ী থাকবে বাংলাদেশের এই উগ্রপন্থী জামাতি মানুষজন। তারপর যা হবার, মানুষ পায়ে কুড়ুল পরে, তো কুড়ুলে পা মারছে। ভারতের শক্তি সম্পর্কে এদের বিন্দুমাত্র আইডিয়া নেই, এরা ভুল ভাল বকে বেড়ায়। ভারতের জিডিপি বা বাজেট চলে নাকি এদের 40% টাকায়, সেটা কত? 1,20,000 কোটি টাকা, না 1,40,000 কোটি টাকা। এরা জানে না বিলিয়ন আর কোটি ডলার, লক্ষ, এরা এগুলো হিসেবগুলো জানে না। বিলিয়ন, মিলিয়ন, লক্ষ, কোটি, নিযুত, এরা এসব হিসেব জানে না। মাদ্রাসার ছাপ এখন বলা হচ্ছে সে নাকি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানে মাদ্রাসা থেকেই গিয়েছিলেন। এর জন্য দায়ী তো শেখ হাসিনা। আজকে বাংলাদেশের জন্য এই যে দায়ী, তার জন্য শেখ হাসিনাই দায়ী। আমি তো করবো শেখ হাসিনাকেই দায়ী। তো যাই হোক, সে আলোচনা এখন করার দরকার নেই। এখন বর্তমানে যা পরিস্থিতি, তাতে অনেকেই ভাবছেন যে ভারত এত প্রতীক্ষা করছে কেন, অপেক্ষা করছে কেন। ভারত সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে, যেখানে ভারতের ভেতরে বাংলাদেশে আক্রমণ করলে ভারতের ভেতরে এবং বহির্বিশ্বে যাতে কোনো ভুল বার্তা না যায় যে একটা ছোট দেশকে এইভাবে আক্রমণ করা হলো। এবার যখনই বৃহৎ দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন বলুন, আর ইউরোপিয়ান ইউনিয়ন তো সকালবেলা ভেঙে গেছে, ইউএস ভেঙে গেছে, ইউকে ভেঙে গেছে। তো যারা যারা ভেঙে যাচ্ছে তারা তো কানাডাও চলে গেছে। যারা যারা ভেঙে যাচ্ছে তারা অবস্থা বুঝেই ভেঙে যাচ্ছে। তারা বুঝতে পারছে এখানে থাকা আর মানে সম্ভব নয়। তারা সমস্ত চাবিপত্র দিচ্ছে, মানে এক ধরনের অ্যাম্বাসি বন্ধ করে দিয়ে তারা সমস্ত গা ঢাকা দিয়েছে। তাহলে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে বাংলাদেশের ভেতরের অবস্থাটা কি, এবং সেটার মানে প্রতিফলন ভারতবর্ষের ক্ষেত্রে কিভাবে পড়বে। বলে সেক্ষেত্রে বাইরের দেশের খুব একটা চাপ এসে পৌঁছাবে না। আর ইউএস তো বুঝেই গেছে যে যা ঘটার ঘটে গেছে, এখন তীর হাতের বাইরে চলে গেছে, ধনুক থেকে তীর বেরিয়ে গেছে, এখন আর তাকে ফিরিয়ে আনা যাবে না। ইউনুসের হাতেও গেম নেই। ইউনুস এখন চাইছে যে কোনো মতে শান্ত করে যাতে ভোটটা হয়, কিন্তু ভোট অবধি যাবে না। আজকে রাতের মধ্যে হুঙ্কার দেওয়া হয়েছে, যদি আপনাদের স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যদি পদত্যাগ না করেন তাহলে যমুনা ঘেরাও করবে। আর এই যা পাগল লোকজন দেখলাম কালকে, যেভাবে আগুন জ্বালিয়ে দিল দুটো একে পত্রিকা অফিসে, আমি সারা রাত জেগে আমি দেখেছি। পত্রিকা অফিসে আগুন জ্বালালো, সেখানে তাদের আত্মীয় স্বজন সহকর্মী থাকতেও পারে, তাদের পরিচিত থাকতে পারে, সেই জ্ঞানটুকু নেই যে তাদেরকে আগে বার করে দিতে হবে। আর পত্রিকা অফিস তো ভাই, এই দুটো পত্রিকা সব থেকে তো বেশি মানে সালাম করেছিল, সমর্থন জানিয়েছিল আপনাদের, তখন আপনাদের খুব ভালো লেগেছিল। এখন যেহেতু আপনাদের সমালোচনা করছে, তাই আপনাদের এত খারাপ লাগছে। তবুও চেপে সমালোচনা করে, খোলাখুলি সমালোচনা করে না, কিন্তু চেপে করে। এখন বাকি যে কাগজ আর পত্রিকাগুলো রয়েছে তারা কি করবে ভগবান জানে। কারণ আপনাদের উপর কারোর কোনো বিশ্বাস নেই। আপনারা কখন কোন দিকে ধাওয়া দেবেন আর গিয়ে ছাত্র জনতার নামে ওই 100-150 লোক উৎপাত মাচাবে, সেটা তো মানুষ তো মানে কল্পনা করতে পারে না আপনাদের মাথার মধ্যে কি ঘুরছে। আপনারা পাগল হয়ে গেছেন, দেশটাকে ধ্বংস করার জন্য আপনারা পাগল হয়ে গেছেন। নিজেদের দেশকে ধ্বংস করে এই একটা জাতিকে দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশ জাতি। এটা পাকিস্তানও করেনি। পাকিস্তানের মানুষ কিন্তু পাকিস্তানের ভেতরে তাদের মানে কোনো স্থাপনা তারা ধ্বংস করে না। তাদের রাগ হচ্ছে গিয়ে ওই কি বলে ডিফেন্সের উপরে। তারা যা উৎপাত করে পিটিআই ডিফেন্সের উপর করে, পিটিআই ছাড়া আর কেউ এখনো পর্যন্ত করেনি। ইমরান খানকে অ্যারেস্ট করার পরই একবারই করেছিল। তো এখন ভারতবর্ষের এই যে মানে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু খুব ভাবাচ্ছে। মানে একটা ঢিলও যদি পড়ে তাহলে পরে কিন্তু এখানে হেলিকপ্টার গুলো উড়বে, উড়ে গিয়ে ওখানে কমান্ডো নামবে, ওদেরকে তুলে নিয়ে চলে আসবে। তারপরেতে আমাদের এখানে সৈন্য রয়েছে, তখন বুঝে নেওয়া যাবে আপনাদের কত দম, আর ভারতবর্ষকে কতটা আপনারা ওইখানে 7 সিস্টার নিয়ে নেন, তখন বুঝে নেওয়া যাবে। আপনাদের কটা মাঠে থাকেন, ওই শাহবাগ চত্বর, তারপরে ওই শহীদ মিনার চত্বর, তা মধুর ক্যান্টিন, এই সমস্ত জায়গায় আপনাদের কত লোক থাকে সেটা আমিও দেখে নেব। আর একটা কথা শুনে রাখবেন, এবার যদি ভারত ঢোকে তাহলে আগামী 1.5 বছর 2 বছরের আগে কিন্তু বেরোবে না। আমি বহু আগে বলেছিলাম, ভারত যদি একবার ঢোকে তাহলে 1.5 থেকে 2 বছরের আগে ভারত বেরোবে না ওখান থেকে, ওখানে গেড়ে বসে থাকবে। আপনাদের সব নিকেশ করার পর তারপর ভারতবর্ষ ফিরে আসবে, কারণ ভারতবর্ষ দীর্ঘদিনের এই অশান্তি আর সহ্য করবে না। এখন দেখা যাক, আমি খবর পাইনি যে কোনো আমাদের হাই কমিশন, একটা চট্টগ্রামে তো একটা হাই কমিশনের কোথায় একটা দেখলাম যে সেখানে সমস্ত ভাঙচুর টাংচুর করেছে।
ঠিক আছে, ওনায় বারবার রীতিমতো মানে শঙ্কিত, তিনি বারবার মানে ফোন করছেন বিদেশ মন্ত্রকে। আমাদের বিদেশ মন্ত্রী তিনি সফর কাটছাট করে আজকে দুপুরেই ফিরে আসছেন, মানে এতক্ষণে হয়তো ফিরে এসছেন, আমি দুপুর বলছি, এখন তো প্রায় বিকেল হয়ে গেল, এতক্ষণে হয়তো ফিরে এসছেন তিনি। তার সফর সমস্ত ছাটকাট করে দিয়েছেন, তিনি আর কোথাও অন্যত্র কোথাও যাচ্ছেন না, তার অন্য দেশে যাওয়ার কথা ছিল। তো দেশের যখন এই অবস্থা, তখন কোনো দায়িত্ববান মন্ত্রী ভারতবর্ষে তারা বিদেশে থাকে না, তারা সমস্ত চলে আসে দেশে, দেশে এসে দেশের হাল সামলায়, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ায়। এবং আজকেই যদি কিছু হয় তাহলে পরে রাত্রিবেলা আমি আপনাদের খবর দেবো। তবে আপনাদের ওপরওয়ালার কাছে আপনারা প্রার্থনা করুন যেন এই সমস্ত কাজগুলো যেন এই আপনার আমাদের হাই কমিশন, ডেপুটি হাই কমিশনের ওপরে যেন চড়াও না হয়, আর তাদেরকে যেন মারধর না করে। যদি করে তাহলে পরে আপনাদের দেশের লোকের কপালে কিন্তু অনেক দুঃখ আছে। সেখানে কে আওয়ামী লীগ আর কে তখন বাছাবাছি তখন হবে না, বাছাবাছি তখন পরে হবে, কারণ এরা কাউকে চেনে না। সৈন্যবাহিনী, গোর্খা বাহিনী এরা হচ্ছে অতি নৃশংস বাহিনী, যাকে পারবে তাকে কাটতে কাটতে ঢুকে যাবে। তখন সামনে কে পড়বে, আবাল বৃদ্ধ বনিতা কেউ বাদ যাবে না, সব ধরবে আর কাটবে, ধরবে আর কাটবে। এরা গুলি চালানোর থেকে খুবলি চালায় বেশি। তো যাই হোক, ভবিষ্যতে একবার যখন আপনারা দেখবেন তখন আপনারা এই ভেতরে চুলবুলি হটে না, ভেতরে যুদ্ধের চুলবুলি, যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাই, ভারতবর্ষে খেয়ে নেবো, সেভেন সিস্টার খেয়ে নেবো, সব চুলবুলি একেবারে সমুদ্রের তলায় চলে যাবে চিরদিনের মতো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ। আজকে সন্ধ্যায় বাংলাদেশ বিমান যোগে সিঙ্গাপুর থেকে ওসমান হাদির লাশ এসেছে। আগামীকাল তাকে সমাধিস্থ করা হবে এবং আজকে সিঙ্গাপুরে সকাল 10টায় আঙ্গুলিয়া মসজিদে ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবার কথা ছিল। এই অ্যাঙ্গুলিয়া মসজিদে এর আগেও অনেক বাঙালির জানাজা অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে যারা সিঙ্গাপুরে মারা গেছে তাদের জানাজা এই মসজিদে অনুষ্ঠিত হয়। কিন্তু আহ, এই এই মসজিদের জানাজা হবে বলে সিঙ্গাপুরে অনেক বাংলাদেশি তারা এসেছিল এবং মুখে মুখে রটে গিয়েছিল এই জানাজার সংবাদের কথা, কিন্তু শেষ মুহূর্তে মসজিদ কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে এই যে 10টার সময় জানাজা হবে বলে যে সংবাদটি প্রচারিত হচ্ছে এটি সত্য নয় এবং সিঙ্গাপুরে হাদির কোনো জানাজা অনুষ্ঠিত করার অনুমতি মেলেনি। এই জানাজা করবার জন্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি দেওয়ার কথা তারা এই অনুমতিটি দেয়নি। যতদূর জানি যে তারা এই জানাজা থেকে কোনো পরিস্থিতির সৃষ্টি হয় কিনা কিংবা কোনো রকমের উত্তেজনা তৈরি হয় কিনা এসব এড়াতেই তারা এই অনুমতিটি দেয়নি। এদিকে গতকাল রাত থেকেই সারা দেশে এক ধরনের নৈরাজ্য চলছে, বিশেষ করে ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে প্রথম আলো, ডেইলি স্টার এবং পরবর্তীতে আজকে শুনলাম যে আরো একটি পত্রিকা অফিস ভেঙেছে, উদীচীর অফিসে আগুন দিয়েছে। তো সারা দেশে এই এই লঙ্কাকাণ্ড চলছেই এবং এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে শাহবাগে আল কায়দা যে বিদেশি জঙ্গি নেটওয়ার্ক, তার যে বাংলাদেশি নেটওয়ার্ক আছে তাদের অনেক ভাগা ভাগা মানে বড় বড় জঙ্গি নেতাদের শাহবাগে দেখা যাচ্ছে এবং ঢাকার আকাশে বাতাসে নানা রকমের গুজব, অনুমান, স্পেকুলেশন উড়ে বেড়াচ্ছে যে কালকে এই জানাজাকে কেন্দ্র করে আরো বেশি উত্তেজনা সৃষ্টি হয় কিনা কিংবা একটি বিপ্লবী সরকারের কথাও আকাশে বাতাসে ভাসছে। কিন্তু এই ওসমান হাদির মৃত্যু নিয়ে আমি আগের পর্বেই বলেছি, আমি এখনো সন্দেহের চোখে দেখছি যে হাদিকে আমরা জুলাই মাসে গত বছরে চিনিনি, 5ই অগস্ট চিনিনি। হঠাৎ করে গোপালগঞ্জের গণহত্যার পরে সেই সাওয়া মাওয়া এ ধরনের অশালীন শব্দ বলার পরে তিনি লাইমলাইটে এলেন এবং সুপরিকল্পিতভাবে তাকে লাইমলাইটে এনে তাকে হত্যা করা হলো এবং তার হত্যার পরবর্তীতে আবার সেই জুলাই আগস্টের জঙ্গিদের আনাগোনা বেড়ে গেল এবং ঢাকা সহ সারা বাংলাদেশে একটা জঙ্গিদের উন্মাদনা চলছে। দেশের এই জটিল মুহূর্তে বিএনপির কোনো রাজনৈতিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না এবং বিএনপির এক নেতাকে দেখলাম যে এই যে কাল এবং আজকে সারা দেশে যে নৈরাজ্য চলছে এর পেছনেও নাকি তিনি ফ্যাসিস্টদের হাত খুঁজে পেয়েছেন। তো এই হলো বিএনপির অবস্থা এবং এই হাদি উন্মাদনায় যখন বাংলাদেশ ব্যস্ত তখন আমরা প্রায় ভুলেই গিয়েছি যে এবার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে ভর্তি আছেন। তিনি ভেন্টিলেটরে ছিলেন এবং আজকে দুপুরে বেগম খালেদা জিয়ার গলায় একটা
অস্ত্রোপচার করা হয়েছে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ট্র্যাকিওস্টমি। যখন একজন রোগীকে দীর্ঘ সময়ের জন্য ভেন্টিলেটরে রাখার সম্ভাবনা তৈরি হয়, তখন নাক মুখ থেকে তার এই টিউবের মাধ্যমে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং এর ফলে নানা জটিলতা হতে পারে। সেটি এড়ানোর জন্যই গলায় এই ছিদ্র করে এই একটা টিউব ঢুকিয়ে সেখান থেকে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়, যেটাকে বলা হয় ট্র্যাকিওস্টমি। তো আজকে সফলভাবে ট্র্যাকিওস্টমি করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে আ বেশ দীর্ঘ সময় বেগম খালেদা জিয়াকে এই ট্র্যাকিওস্টমির মাধ্যমে এই ট্রাকিয়ার মধ্যে যে টিউব দিয়ে এই টিউবের মাধ্যমেই তিনি শ্বাস-প্রশ্বাস নিবেন এবং আ অনেকেই বলছেন যে আগামী নির্বাচন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখবার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে চিকিৎসকের দল। কারণ যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে, তারা খালেদা জিয়াকে সেই নির্বাচনে প্রজেক্ট করতে চায় তাদের নেতা হিসেবে। আর ম্যাডাম যদি ভালো হয়ে যায়, তখন এই ট্র্যাকিওস্টমি থাকলে যেটা সুবিধা হয়, ভেন্টিলেটর থেকে সরাতে সুবিধা হয় এবং এই ট্র্যাকিওস্টমির যে জায়গাটা অপারেশন করে একটা ছিদ্র করা হয়েছে সেটি বন্ধ করে দিলে তিনি আবার স্বাভাবিক মানুষের মতোই চলাফেরা করতে পারবেন। এদিকে ক্যান্টনমেন্টের খুব কাছেই কারওয়ান বাজারে যখন প্রথম আলো, ডেইলি স্টার ভাঙা চলছিল এবং সেখানে জঙ্গিরা জেনারেল ওয়াকারের নাম তুলে যেভাবে গালাগালি করছিলেন এবং সেখানে আমরা পরবর্তীতে দেখেছি সেনাবাহিনীকে অনেকটা মিউ মিউ ভূমিকায় তারা এই আন্দোলনরত জঙ্গিদের কাছে পারমিশন চাচ্ছে যে 20 মিনিটের জন্য তাদের যেন প্রথম আলো ডেইলি স্টার বিল্ডিং এর ভেতরে যেতে দেওয়া হয়। এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকা ক্যান্টনমেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি প্রবেশ গেটে যেখানে সিকিউরিটি থাকে আর্মির, সেখানে সশস্ত্র পাহারা বসানো হয়েছে এবং পুরো ক্যান্টনমেন্ট জুড়ে একটা থমথমে অবস্থা। ক্যান্টনমেন্টে বেশ অসন্তোষও রয়েছে এই মুহূর্তে, কারণ আপনারা জানেন যে কদিন আগে সুদানে এই বিদ্রোহীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন সৈনিক এবং অফিসার তারা মারা গেছেন এবং অনেকেই আহত হয়েছেন। এই 6 জন সৈনিকের জন্য রাষ্ট্র এখন পর্যন্ত কোনো শোক ঘোষণা করেনি, কিন্তু হাদির জন্য শনিবার দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আর্মিদের ভেতরে একটি প্রতিক্রিয়া হয়েছে যে সেনাবাহিনী তারা অন্তত কাগজে কলমে বলা হয় যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা জীবন দিয়ে লড়াই করে এবং তারা জীবন দিয়েছে বাংলাদেশের নাম করেই তারা জীবন দিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত অবস্থায়। সুতরাং তাদের ব্যাপারে ইউনূস সরকারের তেমন কোনো আগ্রহ দেখা যায়নি, রাষ্ট্রীয় উদ্যোগ দেখা যায়নি। অথচ হাদি, যিনি রাজনীতিতে অবশ্যই বিতর্কিত, তাকে নিয়ে এই রাষ্ট্রের শোক ঘোষণা, এটা নিয়ে ক্যান্টনমেন্টে কিন্তু অসন্তোষ দেখা দিয়েছে এবং ক্যান্টনমেন্টে আজকে বিভিন্ন অফিসারদের বসবার কথা 3 বাহিনীর। সুতরাং সেটি একটি দেখার বিষয়। আর এদিকে প্রথম আলো অফিসের সামনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং অন্যান্যরা তারা প্রতিবাদের জন্য দাঁড়িয়েছিল, কিন্তু আশেপাশে এই তৌহিদি জনতা স্লোগান দেখে তারা তাদের প্রতিবাদ সংক্ষিপ্ত করে মোটামুটি বলা যায় যে এক ধরনের পালিয়েই চলে গেছে। তো এই আজকের বাংলাদেশ, আজকে সারা দেশ জুড়ে একটা অনিশ্চয়তা, কালকে কি হবে। এদিকে ভারতীয় পণ্য বর্জনের একটা ডাক দেওয়া হয়েছে। এখন ভারতীয় পণ্য বলতে কি বোঝায় আমি ঠিক বুঝি না। এই যে ভারতীয় চাল, ভারতীয় মসলা, এই যে ভারতের অনেক জিনিসপত্র, ইভেন ভারতের বিদ্যুৎ, এগুলো ব্যবহার করে তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিচ্ছে। এদিকে ভারত কিভাবে রিঅ্যাক্ট করবে সেটি নিয়েও কিন্তু একটা প্রশ্ন আমাদের ভেতরে আছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।